পরিবেশ রসায়নের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথ টাইপের জিনিসপাতি শেষ। এখন আপনার এত এত গরম লাগে না, ছাড়েন। আচ্ছা দেখেন এই জায়গায় তো সবাই লেখেন পানির বিশুদ্ধতার মানদণ্ড। নতুন টপিক দেখেন, আমি চাইছিলাম যে এই জিনিসগুলা পরে পড়াইতে, কিন্তু এবারকার ফিজিক্সের প্রশ্ন দেখে মনে হচ্ছে না যে এই এত বছর ধরে যা আসছে তাই বারবার আসবে, বুঝছেন? ওদেরকে ফিজিক্স দিয়ে বাস দিছে, আপনাদেরকে কেমিস্ট্রি দিয়ে বাস দিবে। আমি গতকালকে রাতে স্বপ্ন দেখছিলাম দেখছি যে এই বছর যেহেতু ফিজিক্স দিয়ে বাস দিচ্ছে, তাহলে আপনাদেরকে কেমিস্ট্রি দিয়ে বাস দিবে। ওদের প্রশ্ন আর কোনোদিনও ওদের প্রশ্ন আর কঠিন করবে না, কারণ এক বছরে দুইবার আকাম করে না, একবারই আকাম করে। প্রতি বছর একটা সাবজেক্ট নিয়ে আকাম করে। গত বছরও ফিজিক্স নিয়ে করছিল, এই বছরও ফিজিক্স নিয়ে করছে, আপনাদের সময় কেমিস্ট্রি নিয়ে করবে। আচ্ছা যাই হোক, এই কারণে হায়ার ম্যাথ নিয়ে করা লাগে না। হায়ার ম্যাথ সহজ সহজ প্রশ্ন দিলে কেউ কিছু পারা, সমস্যা নেই। পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড দেখেন, এই যে টপিকগুলা, এই টপিকগুলা বইয়ের অনেক কোনাকাঞ্চিতে পড়ে থাকে, কেউ পড়ে টরে না। এই কারণে এগুলা অ্যাডমিশনে দেখবেন অনেক ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এইচএসসিতে ইন জেনারেল কোনো কোশ্চেন আসে না, কিন্তু ওই যে আপনাদের সময় আসলেও আসতে পারে। তো এখন পানির বিশুদ্ধতার মানদণ্ড, একটা পানির মধ্যে আপনি যদি পানির একটা বোতল কিনেন, বোতল কিনলে দেখবেন অনেক কিছু লেখা আছে, এটার পরিমাণ এত, ওইটার পরিমাণ এত। দেখেন আপনি মানপানিতে দেখবেন ডিও, বিওডি, এরপরে আপনার সিওডি, পিএইচ, অনেক কিছু লেখা আছে। এটা তো পানির বোতল না। আচ্ছা সিওডি, হ্যাঁ টিডিএস, তাহলে এটা কোন পানির বোতল? ওর নামে কেস দেন, সিডি না সিওডি। আচ্ছা দেখেন, তো এই জায়গায় অনেক কিছু আছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে। তাহলে হেরা মুরুখ, আমি না। ছোট হাতের ডি, হ্যাঁ হইতে পারে ক্যাডমিয়াম, টিডিএস এর মধ্যে আছে টোটাল। ওয়াও। আচ্ছা দেখেন, তাহলে প্রথমেই যেটা শিখা লাগবে সেটা হলো এই যে পানি আছে, পানির মধ্যে ক্ষরতা, ক্ষরতা পড়ছেন না? হ্যাঁ হ্যাঁ এগুলা পড়াবো। হ্যাঁ ক্ষরতা, দেখেন পানি, খর পানিতে কি হয় বলেন তো? খর পানি নামে কোনো টপিক পড়ছিলেন 9 10-এ থাকতে? ওই যে কি হয় না, সাবানের কি হয় না, সাবানের ফেনা উৎপন্ন হয় না নাকি? আচ্ছা দেখেন, তাহলে কি কি পড়া লাগবে? প্রথমে পড়া লাগবে ক্ষরতা, পরে পড়া লাগবে বিওডি, সিওডি, এরপরে ডিও, এরপরে টি ডিএস, আর কি পড়া লাগবে? ক্ষরতা, বিওডি, সিওডি, ডিও, টিডিএস, আরেকটা পড়া লাগবে পিএইচ। মানে পানির এই যে এগুলা পিএইচ মানে পানির ক্ষরতা এত থেকে এতর মধ্যে হইতে পারবে, বিওডির মানে এত থেকে এতর মধ্যে হইতে পারবে, সিওডির মানে এরকম কিছু কি নির্দিষ্ট সীমা আছে। এই সীমাগুলো আপনার বই থেকে বের করে মুখস্থ করা লাগবে। এখন ক্ষরতা, এখন আপনারা যদি বলে যে পানিতে কি পরিমাণ বিওডি থাকতে পারবে, কি পরিমাণ, এটা কি কেজি এককে পরিমাপ করে নাকি গ্রাম এককে পরিমাপ করে, কি এককে পরিমাপ করে, ওই একক গুলাও আপনার জানা লাগবে। ধরেন আমি আপনাকে বললাম যে এই পানির মধ্যে 10 কেজি, খায়া নি আগে, এই পানির মধ্যে 10 কেজি লোহা আছে, আমি কি বলতে পারবো এই পানির মধ্যে আপনার, ধরেন পানির মধ্যে একটা মানুষকে ছেড়ে দিচ্ছে, মানুষের ওজন হলো 10 কেজি, আর মানুষটিকে আমি, মানুষের ভরকে আমি সেন্টিমিটার এককে মাপতে পারবো? মানুষের ভর সেন্টিমিটার এককে মাপা যাবে? লিটার এককে মাপা যাবে মানুষের ভর? মানে যেটা আমি বুঝাইতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস পরিমাপের একটা একক আছে, প্রত্যেকটা জিনিস পরিমাপের কি আছে, একটা নির্দিষ্ট একক আছে। তেমনি ক্ষরতা পরিমাপের একটা একক আছে, সেটা হলো কি পিপিএম, যেটা আপনারা জানেন পিপিএম। এখন বিওডি, হ্যাঁ ঘনমাত্রা, বিওডি পরিমাপের একক কি? পিপিএম। সিওডি পরিমাপের একক কি? পিপিএম। ডিও, এটা পরিমাপের একক কি? পিপিএম। টিডিএস পরিমাপের একক কি? পিপিএম। পিএইচ পরিমাপের কোনো একক নাই, সবগুলা পরিমাপের একক কি? পিপিএম। এখন পরিমাণগত রসায়ন থেকেই শিখছেন, বলেন পিপিএম মানে কি? পিপিএম এর ফুল মিনিংটা কি ছিল? পার্টস পার মিলিয়ন। আর আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে 1 ppm ইজ ইকুয়াল টু কত বলেন তো? সব খায়া ফেলছি। 1 ppm ইজ ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। সূত্র বলতে পারলে তো হবে না, 1 মিলিগ্রাম পার লিটার। 1 ppm মানে কি 1 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার পানিতে, এভাবে আমি উদাহরণ দিছিলাম যে 1 লিটার পানিতে কত মিলিগ্রাম, 1 লিটার পানিতে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে। ধরেন আমি আপনারা বললাম যে 1 লিটার পানিতে
10 মিলিগ্রাম চিনি আছে, তাহলে ওইটার ঘনমাত্রা কত? 10 ppm। আমি যদি বলি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম চিনি আছে, তাহলে ওটার ঘনমাত্রা কত? 1 ppm। তো সবগুলা পরিমাপের এককই ppm, আর খরতা পরিমাপের এককটা একটু ভালো করে মনে রাখবেন, ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। এটার মানে কি আমরা অঙ্ক করার সময় দেখতেছি। খরতা পরিমাপের একক কি? ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে কত ppm আছে। লেখেন, পিএইচ পরিমাপের কোনো একক নাই। এখন হু অনুমোদিত এটার যে ভ্যালুটা আছে, এটা বই থেকে সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। যদি মুখস্থ না হয় তাহলে মানুষের থেকে দেখে দেখে লিখবেন। মিলিমিটার পারদ কি জিনিস? প্রেসার। এটা একটা প্রেসার, প্রতি মিলিমিটারে কি পরিমাণ প্রেসার দিচ্ছে। কি বুঝেন নাই? 9 10 একটা চ্যাপ্টার ছিল টরেসিলির সূত্র নামে, টরেসিলির শূন্য স্থান 6 নাম্বার চ্যাপ্টারে ছিল ফিজিক্স বইয়ে। থার্মোমিটার, হ্যাঁ থার্মোমিটারের যে চ্যাপ্টারটা ছিল ওইখানে ছিল, দেখবেন টরেসিলির শূন্য স্থান। পড়াইনি, পরে বলতেছি, পরে আবার বললেন। হু অনুমোদিত সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ মাত্রা, হু অনুমোদিত সর্বোচ্চ মাত্রা, এটা কোথাও বই লিখতাম মানে? হ্যাঁ পাশে লেখেন। আর এটা বই থেকে, এই যে বিওডি হলো 10, সিওডি হলো আপনার 6 থেকে 10, এরকম ভ্যালুগুলো আমার মনে নাই। এই যে ভ্যালুগুলা, এই সাংখ্যিক মান, এগুলো আপনার মনে রাখতে হবে। হ্যাঁ বই থেকে এগুলা লিখে নিয়ে, যেমন পানির পিএইচ কত 6.3 থেকে 7.4 এর মধ্যে মনে হয় ভালো, এরকম ভ্যালুগুলো আমার মনে নাই। ভ্যালুগুলো অবশ্যই মনে রাখার ট্রাই করেন। সবগুলো আপনার মনে থাকবে না, তো বাসার জন থেকে দেখে লিখেন পরে এমসিকিউটা। পানির পাশের জন না পারলে সবাই মিলে একসাথে মারা খেয়ে আসবেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে খরতা বিওডি এখন প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়াল পড়ালেখা করা লাগবে। এখন একটু তাড়াতাড়ি লিখবো, এগুলা পড়ার কিছু নাই, মুখস্থ করার জিনিস। লিখছি সবাই? ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, এটা এখন বুঝাচ্ছি কিভাবে লিখবেন। হ্যাঁ হ্যাঁ এভাবেই লিখবেন, ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। তো পানির বিশুদ্ধতার মানদণ্ড, তাহলে এখন প্রত্যেকটা জিনিস এখন পড়া লাগবে। তাহলে প্রথমে কি নিয়ে পড়বো? খরতা। তো খরতা জিনিসটা কি? খরতা জিনিসটা হইলো যে 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে, 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে, ওইটাই হলো ওই পানির খরতা। যদি আপনারা খরতা পরিমাপ করতে হয় তাহলে আপনি কি পরিমাপ করবেন? ওই জায়গার পানির প্রতি লিটারে কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে তার খরতা হলো তত। লেখেন, ধরেন আপনার ওই যে একটু আগে বোতলটা দিচ্ছেন না, ওই বোতলের মধ্যে পানি আছে। এখন পানির বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ধরেন যে কাউরে আনছে, তো উনি প্রথমে কি পরীক্ষা করতেছে? খরতা পরীক্ষা করতেছে। তো খরতা পরীক্ষা করার জন্য ধরেন আপনার কাছে 1 বালতি পানি আছে, এখন পুরা বালতি পানি নিয়ে যেতে হবে, পুরা বালতি নিয়ে যেতে হবে, ওখান থেকে 1 লিটার নিচ্ছি, ওই 1 লিটারে কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, ওইটাই হলো ওর খরতার ভ্যালু। সব পানিতে ক্যালসিয়াম কার্বনেট আছে, না থাকলে ভালো, আবার থাকলে কতটুকু থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকতে পারবে। ধরেন আমার মনে পড়ছে অনুমোদিত সর্বোচ্চ মাত্রা হলো 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম পর্যন্ত থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। 1 লিটার পানিতে সর্বোচ্চ কতটুকু থাকতে পারবে? 100 মিলিগ্রাম। এরপরও বই থেকে শিওর হয়ে পরে লিখবেন 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে। তখন আপনার কাছে যে পানিটা আছে ওই পানিতে 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে আপনার খরতার ভ্যালু কত? 100। এটাই 1 লিটার পানিতে যত মিলিগ্রাম, হ্যাঁ বেশি হলে খারাপ, তাহলে ওই পানি খাবার যোগ্য না। হ্যাঁ কম হলে ভালো। 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে ওইটাই হলো কি ওর খরতা। এখন খরতা দিয়ে অঙ্ক কোনো সময় আসছে না, আসে নাই? আপনার সময় কি আসবে? হ্যাঁ আসবে। আচ্ছা যাই হোক, এখন খরতা দিয়ে অঙ্ক করার জন্য আমাদের একটু পরিমাণগত রসায়ন থেকে একটু ঘুরে আসতে হবে। তাহলে দেখেন, এই যে আপনার সূত্র দেখাই দিচ্ছে, দেখেন তুল্য ভর ইজ ইকুয়াল টু আণবিক ভর তুল্য সংখ্যা, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা চিনি, তুল্য সংখ্যা চিনি।
হ্যাঁ, তুল্য ভর ইজ ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে আপনি সাংখ্যিক ভাবে কিভাবে প্রকাশ করবেন? ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ছোট হাতের ই, ছোট হাতের ই। হ্যাঁ, এখন যদি আপনারা আমি বলি যে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত, ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত? দেখেন ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত বলেন তো? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ভিডিও চলতেছে, এখন মূর্খ বলে গালি দিতে মন চাচ্ছে না, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বাইর করতে পারেন না? হ্যাঁ, ভিডিও তো হইতেই আছে। হ্যাঁ, এটি এডিট করা লাগবে, এখন বসে বসে খেয়াল করেন। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত, মানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আগে। এই 100। তুল্য সংখ্যা কত? দেখেন তুল্য সংখ্যা 2। হ্যাঁ, আর যে বুঝেন না সে দেখেন ক্যালসিয়ামের যোজনী কত, এটা এখন থাক, ক্যালসিয়ামের যোজনী 2, যেটা যোজনী তাই তুল্য সংখ্যা, যোজনীটাই তুল্য সংখ্যা। এখানে অ্যাসিড ক্ষার আলাদা আলাদা নাই, যোজনীটা এই জায়গায় তুল্য সংখ্যা। তাহলে কত হয়? 50। হ্যাঁ, ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা, ঠিক আছে, এটা দিয়ে করেন 2 আসবে। ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা করলে তো 2 আসে। তাহলে এই জায়গায় কত? ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত? 50। এবারকার দেখেন, এই কানা, ক্যালসিয়াম 2+ এর তুল্য ভর, ক্যালসিয়াম 2+ এর তুল্য ভর কত? তাহলে কি ক্যালসিয়ামের আণবিক ভর উপরে বসানো লাগবে না? ক্যালসিয়ামের আণবিক ভর আপনি বলবেন 40 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? 20। এখন যদি আমি বলি ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে কত বলেন? ম্যাগনেসিয়াম 2+ এরটা কত হবে? ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত? এটা 9-10 এর ক্লাস। ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত? 24 ডিভাইডেড বাই 2, 12। এবারকার নিজেরা করবেন অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে, এটা 3টা করবেন, করে এরপর অ্যালুমিনিয়াম একটাও করবেন। না, ম্যাগনেসিয়াম 2+ এর তুল্য ভর অ্যালুমিনিয়াম 3+ এরটা ডিভাইডেড বাই কত? কি বললাম? কোন সময় আসেনি, আপনার সময় আসবে। ও তো কিরকম আসবে, এটাই যে আমি এখন যেটা বানাই দিব সেটাই আসবে। অ্যালুমিনিয়ামেরটা বাইর করেন, অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত? এসিটা কততে দেওয়া দেখেন তো? হ্যাঁ, কোথায়? কি এটা ভিডিওটা? হ্যাঁ স্যার মুদা ক্রপ করবো না, যেমনে আছে এমনে, তো আপনার খালি স্কিপ করা লাগবে বারবার, বুঝেন নাই? আপনার টানা লাগবে না? আচ্ছা, যাই হোক, ম্যাগনেসিয়াম 2+ এর তুল্য ভর কত? 12। অ্যালুমিনিয়ামেরটা বের করছেন 3 নং 27, তাহলে 9। গ্রাম লেখা যায় তুল্য ভর, তো এটা গ্রাম তো লেখা যায় চাই। তাহলে অ্যালুমিনিয়ামেরটা আমরা বের করতে পারবো। অ্যালুমিনিয়াম আপনারা টাইম ট্রাভেল করে আবার এসএসসি তে নিয়ে যায়, নিয়া দেখেন এইচএসসি তে গাফলতি দিবেন, A+ আর আশা ভুলে যেতে হবে। এবারকার যে অবস্থা ফিজিক্সে সব ফেল করবে, ফেল কোনো হারে ফেল, বুঝছেন? কিসের 20 নাম্বার? 20 নাম্বার দিবে না, 3 আর 4 7 নাম্বার দিবে। কি দুইটা কখতে কি ভুলাছিল নি? না থাকলে কি হয়েছে? কখতে তো বলছিল না 7 দুগুণা 14 না, একটা খালি গ করতে না, গ করতে যেন অসুবিধা হইতো। আর ভিতরে তোমার দিবে কি দিবে না এটা কে জানে? আচ্ছা দেখেন, এরপরে আরেকটা কথা সবাই মনে রাখেন, যে কোনো পদার্থের এক তুল্য ভর একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট করছিলেন না? ইকুইভ্যালেন্ট 3টা বন্ধন দিয়ে দেখাইছিলাম, তাহলে এখানে আবার লেখেন 3টা সমান দিয়ে দেখাইছিলাম। যে কোনো
যে কোনো পদার্থের তুল্য ভর, যে কোনো পদার্থের তুল্য ভর, এই লেখেন লেখেন, যে কোনো পদার্থের তুল্য ভর একে অপরের, এখন ইকুইভ্যালেন্টের বাংলা কি? যে কোনো পদার্থের তুল্য ভর একে অপরের ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্টের বাংলা কি? ইকুইভ্যালেন্ট লিখে দিই, আপনারা বাংলাটা দেখে নিন। একে অপরের ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট লিখে দিই। সমতুল্য, সমতুল্য, একে অপরের সমতুল্য, একে অপরের সমতুল্য, যে কোনো পদার্থের তুল্য ভর একে অপরের সমতুল্য, যে কোনো পদার্থের তুল্য ভর একে অপরের সমতুল্য। এই কথাটা দ্বারা কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় যে আপনার দেখেন 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 20 গ্রাম ক্যালসিয়াম 2+ আয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু 12 গ্রাম ম্যাগনেসিয়াম 2+ আয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু 9 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ আয়ন। এটা দ্বারা কি বুঝাইছে বুঝছেন? সবাই সবার সমতুল্য। এটা দ্বারা আপনি বুঝেন নাই, দেখেন যেটা দ্বারা বুঝাইতে চাচ্ছে, এটা দ্বারা ধরেন এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে। ধরেন ওই যে আপনি পানি খাচ্ছেন না, ওই পানির মধ্যে আমি ওই বোতলের মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড ঢুকাই দিলাম। এটাই তো এখন আপনি কি করতে চাচ্ছেন, এই যে সালফিউরিক অ্যাসিড ওই পাত্র থেকে দূর করতে চাচ্ছেন। এখন সালফিউরিক অ্যাসিড দূর করার লাগে কি করবেন? একটা ওয়ে আছে, হ্যাঁ, পানি ঢালতে থাকেন, পানি ঢালতে 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 আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিড চলে যাবে। কিন্তু আমরা যেহেতু কেমিস্ট্রি পড়ালেখা করতেছি, তা আমরা একটু ওই তো, হ্যাঁ, এই তো আমি বললামই, আপনি করলে করতে পারেন এটা। কিন্তু আরেকটা, পানি ধোয়া যায়, বোতল ধুইব মানে বোতলটা পরিষ্কার করতে হবে না? এই বোতলে তো সালফিউরিক অ্যাসিড রাখছি, এখন সালফিউরিক অ্যাসিড যুক্ত বোতল দিয়ে তো আমি পানি খেতে পারতেছি না। তো বোতলটা তো ভালো করে মানে ক্লিন করতে হবে। তো বোতলটা দেখেন ক্লিন করব, এমনি পানি দিলে কি ভালো করে পানি ধোয়া ভালো না? এখন যদি একটু থাইকা যায় পরে আপনিই তো খাবেন, তারপরে খাওয়া। আচ্ছা যাই হোক, একটু সালফিউরিক অ্যাসিড খেলে কিছু হয় না, এরকম ল্যাবে গিয়ে সবাই খেয়ে ফেলছে, বিষয় না। দেখেন ওই যে সালফিউরিক অ্যাসিড মুখ দিয়ে টানা লাগে, টাইম না একটা লেভেল পর্যন্ত নিয়ে আসা লাগে, তো দেখা যায় একবার বেশি টাইম না ফেলছে, মুখে ঢুকে গেছে, আবার এরকম হয় বিষয়। ওইটার ঘনমাত্রা অনেক কম থাকে। দেখেন এই যে সালফিউরিক অ্যাসিড, এই জায়গায় যে সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিড এই পাত্র থেকে আপনার ক্লিন করা লাগবে। তো ক্লিন করার জন্য আগে বলেন সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত? এই যে তুল্য ভর যে শিখলেন, সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত? H2SO4 এর, হ্যাঁ, তুল্য ভর। এই যে আণবিক ভর কত? 98। তুল্য সংখ্যা কত? 2। কেমনে বুঝছি? হ্যাঁ, ওরে বুঝান কেমনে বুঝছে? হাইড্রোজেন কয়টা আছে? আচ্ছা দেখেন এটা কেমনে বুঝবেন, আমি আপনাদের বলছি কি তুল্য সংখ্যা, এই যে এটার চার্জ কত? 2। এই চার্জটারই তুল্য সংখ্যা, এগুলা বুঝছেন না? এই তো এটা কেমনে বুঝা যাবে না? এই যে 2 + 2 - ও 2 এখানে কত? হাইড্রোজেন কত? 1 আর 1 এ কত হয়? 2। হাইড্রোজেন দুইটা না, তাহলে এদিকেও 2, এদিকে 2 - আর মূলত অ্যাসিডেরটা বের করে কেমনে, আপনারা পারেন না? আচ্ছা দেখেন 98/2, তাহলে কত হবে? 49 গ্রাম। এখন আমি কি বলতে পারি না এই ইজ ইকুইভ্যালেন্ট টু 49 গ্রাম H2SO4? যেহেতু যে কোনো পদার্থের 1 গ্রাম, যে কোনো পদার্থের মানে তুল্য ভর একজন আরেকজনের কি ইকুইভ্যালেন্ট, তাহলে এটা সমান 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডও লেখা যায়। এখন দেখেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই কথাটা তারা কি বোঝায়, এই কথাটা তারা বোঝায় এই যে পাত্র আছে, পাত্রের মধ্যে যে সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিডটা আপনি সম্পূর্ণরূপে ক্লিন করতে যাচ্ছেন। তো এই ক্লিন করার জন্য আপনি যারা ইচ্ছা তারা ব্যবহার করতে পারেন এই জায়গা থেকে। তো এখানে কত তুল্য ভর আছে? 49 গ্রাম তুল্য ভর। এই জায়গায় যদি আপনি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেন, তাহলে পরিপূর্ণরূপে ক্যালসিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে ফেলবে। ওই লবণ খাইলে তো কোনো সমস্যা নেই, পাত্র ক্লিন হয়ে গেল। পরে লিখেন, আপনি কি বুঝছেন বিষয়টা? এই পাত্রটা ক্লিন করার জন্য 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে? 50 গ্রাম। এখন আপনার মুড সুইং হলো, আপনি বললেন যে না আমি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে করব না, আমি অ্যালুমিনিয়াম দিয়ে করব। তাহলে অ্যালুমিনিয়াম দিয়েও আপনি চাইলে কি এই পাত্রটা ক্লিন করতে পারেন। কত গ্রাম নেবেন? 9 গ্রাম।
ওই যে কোনো পদার্থের এক তুল্য ভর আরেকটা পদার্থের এক তুল্য ভরের এই ভরের সাথে কি করে, বিক্রিয়া করে আর কি। তাহলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ দিয়েও আপনি কি এই পাত্রটা ক্লিন করে ফেলতে পারেন। আপনি যদি বলেন যে না আমি ক্যালসিয়াম শুধু ক্যালসিয়াম দিয়া করব, তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম যদি আপনি এই পাত্রের মধ্যে দিয়ে দেন তাও ওই পাত্রটা ক্লিন হয়ে যাবে। আপনি যদি বলেন ম্যাগনেসিয়াম দিয়া করবেন, ম্যাগনেসিয়াম দিয়েও ক্লিন হয়ে যাবে। বিক্রিয়া হয়ে লবণ উৎপন্ন হবে, লবণ তো কোনো সমস্যা না আপনার সমস্যা তো অ্যাসিড, লবণে তো সমস্যা নাই। লবণের মধ্যে যদি অ্যালার্জি থাকে থাক আপু, তাহলে তার কেমিস্ট্রি পড়ার দরকার নেই। এখন কততে দেওয়া? আচ্ছা দেখেন আচ্ছা যাই হোক দেখেন আমি রাত্রে তাহলে 3টার দিকে কমেন্টে রিপ্লাই দিছি ঘুমের চোখে, এখন কি দিছি তাহলে মনে নেই, এটা হইতে পারে। 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আচ্ছা যে কোনো পদার্থের, তাহলে বুঝছেন বিষয়টা, যে কোনো পদার্থের তুল্য ভর একে অপরের সমতুল্য, এই কথাটা তারা কি বুঝে ভালো করে মাথায় ঢুকছে? ওকে, ভালো করে যদি মাথায় ঢুকে তাহলে দেখেন এই যে ক্ষরতা, এটা তো আমরা পড়লাম, এবারকার ক্ষরতার অঙ্কগুলা করে ফেলি। ক্ষরতার অঙ্ক আপনি টেস্ট পেপার কোনো জায়গায় পাবেন না, যে কয়টা করে দিতেছে এগুলা করলেই হবে। আর অঙ্ক শুরুই হয়নি, এই যে অঙ্ক শুরু করতেছি এখন তখনই না দেখবেন, এতক্ষণ ধরে তো আমরা বেসিক পড়াইলাম। দেখেন ক্ষরতার ম্যাথ, ক্ষরতার ম্যাথ তো বই থেকে, বইয়ের মধ্যে কিছু অঙ্ক পাবেন, ওই বইয়ের অঙ্কগুলাই আমি করাই দিচ্ছি। কমাবো গরম কত এখন? ও এখানে দেখা যাচ্ছে 23, 24, 25। দেখেন ক্ষরতার ম্যাথ, আচ্ছা যাই হোক দেখেন ক্ষরতার ম্যাথ, তো ক্ষরতার ম্যাথে কি বলছি যে কোনো পদার্থের তুল্য ভর, এর আগে আরেকটা কথা লিখে দিছিলাম না, 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে থাকে সেটাই কি ওইটার ক্ষরতা। তাহলে দেখেন আমি একটা অঙ্ক বানাইলাম যে সেটাই তার ক্ষরতা। বইয়ের মধ্যে অঙ্কটা অনেক বড় করে লেখা থাকবে, বুঝছেন? যখন অঙ্কটা বড় করে লেখা থাকবে, এই যে এখন লাস্টে দিয়া এতদিন যে ম্যাথগুলা পড়ছেন ওই ম্যাথগুলাতে প্রশ্ন হলো ছোট, অ্যান্সার হয় বড়। এখন যে লাস্টের দিক দিয়া ওই যে আপনি যে বলছিলেন বইয়ের শেষে দিয়া যে ম্যাথগুলো আছে, বইয়ের শেষে দিয়া ম্যাথগুলা দেখবেন লেখছে 3 লাইন, অঙ্ক করতে লাগে 1 লাইন, বুঝছেন? পড়ে দেখবেন কিছু বোঝা যাইতেছে না। এখন আমি তো আর 3 লাইন লিখবো না, আমি অল্প একটু লিখবো। তো দেখেন আমি যদি বলি যে কোনো একটা পানির নমুনা আছে, ওই নমুনা পানির 1 লিটার পানিতে আমি আপনারা বললাম যে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। 1 লিটার পানিতে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে আপনি বলেন এটার ক্ষরতা কত? ক্ষরতা কত? 1 লিটার পানিতে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে ক্ষরতা কত? এক লিটার পানিতে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকলে ক্ষরতা কত? আমি সাজাইতেছি কথাটা ওরে বলার লেগে, আপনি টেনশন নেন কেন? ধরেন আপনি পানি খেয়েছেন না সারাদিন ধরে, এখন আপনি ডাক্তারের কাছে গেছেন, আর একটু মানে আমার মাথায় যা আসছিল, হ্যাঁ বুঝেন, তো এই ক্ষরতা কি 1 লিটার পানিতে 1 লিটার বের করছেনটা কিনা কি পড়ছেন এতক্ষণ তাই বুঝতেছেন না? না তাই বুঝতেছেন না? এখানে এখন যে অঙ্কটা দিছি দেখেন, এখন যে অঙ্কটা দিছি এটা তো প্রথম অঙ্ক অবশ্যই এমন সহজ একটা অঙ্ক দিছে যেটাতে বেশিরভাগ ইনফরমেশন, যে আচ্ছা যাই হোক যেখানে বেশিরভাগ ইনফরমেশন কাজেই লাগবে না, এটা 1 লাইনের একটা অঙ্ক। সংজ্ঞাটা পড়েন নাকি লিখে, সংজ্ঞায় কি লেখা আছে? 1 লিটার পানিতে যত মিলিগ্রাম, কত মিলিগ্রাম আছে এখানে? 200 মিলিগ্রাম, তাহলে ক্ষরতা 200, শেষ। এটাই তো আমি তো বললামই আপনারে, কি ইওর কোশ্চেন ইজ রং। 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, এখানে কত মিলিগ্রাম আছে? 200, তাহলে 200 মিলিগ্রাম, তাহলে ক্ষরতা কত? ক্ষরতা হইলো 200, ক্ষরতা কি 200, কিন্তু এখন ক্ষরতা, হ্যাঁ দেখেন 200 ppm, ক্ষরতা নির্ণয়ের একক কি? 200 ppm,
200 ppm 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 সমান সমান কি লিখছিলাম মিলিগ্রাম পার লিটার ppm সমান কি লিখছিলাম মিলিগ্রাম লিটার ইনভার্স 1 ppm ইজ ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার লিখলাম না এটা তাহলে খরতা ইজ ইকুয়াল টু 200 ppm কিন্তু এখানে কিন্তু এতটুকু লেখা দিলে আপনারা কেউ নাম্বার দিবে না এতটুকু লেখা দিলে নাম্বার দিবে না এখানে লেখা লাগবে অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট খরতা নির্ণয়ের সময় একক অ্যাজ ক্যালসিয়াম কার্বন এটা কেন এটা পরের অঙ্কতে ভালো করে বুঝবেন এখন ক্যালসিয়াম পানির মধ্যে এখন ক্যালসিয়াম কার্বনেটই আছে এই কারণে বোঝা যাইতেছে না অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট তারা কি বোঝায় আর এটা কি আইসে পরীক্ষা এটা তো আমরা প্র্যাকটিস করানোর লেগে দিছি হ্যাঁ এতটুকু যদি এই অঙ্ক আসে জীবনও আসবে না এমসিকিউতে আসতে পারে এমসিকিউতে আসলে এই যে এমসিকিউতে হইছে এখন মাত্র শিখছেন না শিখছেন 1 মিনিট হইছে বাসায় যাওয়ার পরে আপনারা জিজ্ঞাসা তো আপনি বলবেন যে আমি পারি না আপনি ভিডিওগুলো প্লিজ দয়া করে সাইডে পরীক্ষার আগে দেখুন পরীক্ষার আগে ভিডিও দেখেন না পাবলিক এই বছর এ প্লাস পাইনি আচ্ছা যাই হোক দেখেন এই পরীক্ষা আরেকবার ওকে ওকে হ্যাঁ আচ্ছা যাই হোক হ্যাঁ দেখেন কিন্তু নিজে আর করেন না বুঝছেন ওই ঘুরে ফিরে আপনি অপমান করবেন আচ্ছা যাই হোক খরতা 200 ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক করি যে আপনারা বলা হইলো যে 1 লিটার পানিতে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম 2 প্লাস আছে খরতা কত 200 ppm না না ইয়া হইবো যে আগে তো এই টাইপের একটা অঙ্ক করাই ফেলছি এখন আবার এই টাইপের অঙ্ক কেন দিব আমি এরকম কমন সেন্স দিয়ে বোঝা যায় বলেন লাগে এটার সাথে এই যে ইয়া দেব 20 এটা ইয়া করব ইয়া করব কোনটার কি করবেন বলেন মানে আপনি বলছিলেন না তখন ইকুইভ্যালেন্ট হ্যাঁ ভাই বুঝতে পারছেন তাহলে আমরা কিন্তু সবকিছু অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট মানে কি সবকিছু কিসের সাহায্যে প্রমাণ করব ক্যালসিয়াম কার্বনেটের সাহায্যে প্রমাণ করে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে বলেন ক্যালসিয়াম কার্বনেট কি সবগুলোর সাথে মানে এটার একক কি অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট কেন বুঝছেন আগের অঙ্কে ক্যালসিয়াম কার্বনেটই ছিল এবারকে আমি কার সাথে কম্পেয়ার করতে হবে পানিতে যে ক্যালসিয়াম 2 প্লাস আছে এটা ক্যালসিয়াম 2 প্লাস কি পরিমাণে আছে এটাও ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুলনা করতে হবে তাহলে আমরা কি জানি একটু আগে দেখছি যে ক্যালসিয়ামের আণবিক ভর কত 40 ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত 2 তাহলে কত হয় 20 গ্রাম দেখেন আপনারা লিখেন না পরে লিখেন আমি একটু ফাঁকা দিয়ে লিখতেছি কেন ফাঁকা দিয়ে লিখতেছি পরে বুঝবেন হ্যাঁ 20 গ্রাম ক্যালসিয়াম 2 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু 50 গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট এখন 20 গ্রাম ক্যালসিয়াম 2 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাহলে 20 অথবা 200 মিলিগ্রাম না দেখেন 20 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু কি 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট তো লেখা যায় দেখেন 20 গ্রাম ক্যালসিয়াম 2 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু যদি 50 গ্রাম হয় তাহলে মিলিগ্রামও তো ইকুইভ্যালেন্ট হবে বুঝছেন আচ্ছা তাহলে বলেন এবার 200 মিলিগ্রাম ক্যালসিয়াম 2 প্লাস ইজ ইকুয়াল টু কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাহলে ঐকিক নিয়ম 200 ইন্টু 50 ডিভাইডেড বাই কত 20 এত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত আসে যারা যারা মেডিকেলে পরীক্ষা দিবেন তারা হাতে করেন 00 কাটা ঠিক আছে এটা কত হয় 100 তাহলে কত হয় 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই যে দেখেন এস কথাটা দ্বারা কি বোঝায় 1 লিটার পানিতে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম 2 প্লাস আছে এটার মানে ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে 200 মিলিগ্রাম আছে কার সাপেক্ষে ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে 200 মিলিগ্রাম আছে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট যদি থাকতো তাহলে এটা কত মিলিগ্রাম থাকতো 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে তাহলে মূলত 1 লিটার পানিতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে খরতা কত 500 ppm 500 মিলিগ্রাম পার লিটার অ্যাজ
হ্যাঁ, বেশি বেশি করে চিন্তা করেন, বেশি বেশি করে চিন্তা করার মাধ্যমে এই অঙ্কটা করেন। ম্যাগনেসিয়াম 2+ দিছি জাস্ট, কোনটা কোনটা ম্যাগনেসিয়াম 2+ খালি লেখা হয়েছে, আর কিচ্ছু না। ক্যালসিয়ামের 24 ডিভাইডেড বাই 2 12। পারো না হুম, ম্যাগনেসিয়াম হ্যাঁ তো আমার বুঝতে তো খরচ আমি দেখিনি লেখেন। খরচ নিজের নিজে থাপ্পড় দেন। শেষ শেষ আমি একটু ডটার দিয়ে দিছি 12 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ ইজ ইকুইভ্যালেন্ট টু 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। হুম, সাব্বাস দেন স্যার মাশাআল্লাহ লেখা দেন এবার আপনি দিলেন না স্যার দেন। ওই যে নগরে দিছেন এবার আজকে আমাদের থ্যাংক ইউ স্যার এরপরের অঙ্কটা করেন। আচ্ছা, এটা করা লাগবে না, এটা দেখেন। 0.5 লিটার পানিতে 200 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম 3+ আছে, ক্ষরতা কত? এই অঙ্কগুলো যখন আপনি বইয়ের মধ্যে দেখবেন আপনাদের প্রথমে একটা কাহিনী বলবো। বাংলাদেশে একটা আর্সেনিক আছে, আর্সেনিকের পানির মধ্যে বিশুদ্ধতা যাচাই করার জন্য ইউনেস্কো থেকে ডোনাল্ড ট্রাম্প আসছে, আইসা পরে ওখানে গেছে, যায় এরপরে এই কাহিনী, বুঝছেন? তো এইসব সকল কাহিনী বাদ দিয়ে আমি খালি লিখছি অঙ্ক করতে যতটুকু লাগে ততটুকু, বুঝছেন? এটাই তো স্যার এই যে ডোনাল্ড ট্রাম্প যে আসছে এটাতে তো মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ, পরে বুঝি না আমরা কি হয়ে যাই তাহলে এটা আচ্ছা দেখেন 0. হ্যাঁ, এই তো 0.5 লিটারে আছে 200 মিলিগ্রাম, এইভাবে করেন। 0.5 লিটারে আছে দুই ও তাহলে আছে, 1 লিটারে কত হ্যাঁ এই তো 200 মিলিগ্রাম। সুতরাং 1 লিটারে আছে 200 ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 0.5, তাহলে কত হয়? 400 মিলিগ্রাম। ঠিক আছে, কত হয়? 400 মিলিগ্রাম। 400 মিলিগ্রাম লিখছি না? 200 ডিভাইডেড বাই 0.5। কি কি চলতেছে? চোখ এসি অফ করে দিব? ঘুমে? ও আচ্ছা আচ্ছা, 400 মিলিগ্রাম। অল্প বসেছি তো আজকে আপনার গায়ের এক্সাম দিয়ে আমার শেষ এরপরে ক্লাস করার নেই। না 0.5 লিটারে 200 মিলিগ্রাম। এই যে ক্লাস করার না, বসে বসে যে টাইম ওয়েস্ট করতেছেন, পরীক্ষার আগের দিন এটি বুঝবেন। 26 ব্যাচের পোলাপান বুঝতেছে। না, আজকে আপনি কি জানেন এই যে মানে কি বলে, ফিজিক্স পরীক্ষা দেওয়ার পর থেকে তাদের যে মেন্টালিটি হলো পাস করতে পারলেই বাঁচি, এরকম মেন্টালিটিতে আছে তারা। তো পাস করার লেগে কি আপনার এই 2 বছর ধরে আর্টস কমার্সের খবর তারা আমি জানি না, যারা তাহলে আপনার যদি পাস করাই নিয়ত থাকে তাহলে এত কষ্ট করে কোচিং প্রাইভেট এত কিছু করার দরকার আছে? পাস তো পরীক্ষা দিলেই হয়ে যায়। পরীক্ষা দিতে খালি যাবেন, যায় এদিক থেকে ওদিক থেকে অল্প অল্প দেখে দেখে লাগলেই তো পাস হয়ে যায়। 0.5 লিটার পানিতে 200 মিলিগ্রাম। হুম, ফেল তো এই বছর আরো বেশি আসবে। 0.5 লিটার পানিতে 200 মিলিগ্রাম। আচ্ছা দেখেন, তাহলে 1 লিটারে আছে কত? 400 গ্রাম, 400 মিলিগ্রাম। তাহলে আমি কি বলতে পারি যে 9 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম 3+ ইজ ইকুইভ্যালেন্ট টু 9 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম 3+ ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার কত? 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বলেন 400 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম 3+ ইজ ইকুইভ্যালেন্ট টু কত হয়? 400 ইন্টু 50 ডিভাইডেড বাই 9, প্লিজ। নিজের মানে উপরে এটারে হচ্ছে ক্যালকুলেশন কোনটা উপরে এটার ক্যালকুলেটর ছাড়া কেমনে করছি? এটা আমি বুঝি দেখেন 0.5 রে 0. এটা এগুলো একটু ক্লাস করা লাগে, মানে ধরেন ক্যালকুলেটর হ্যাক্স নামে কিছু ক্লাস আমি ইউটিউবেও আমার একজনে পাঠাইছিল যে স্যার এই ক্লাসটা করলেই হবে কিনা। পরে আমি দেখছিলাম যে আমি কেন
হ্যাক্স কইরা পরীক্ষায় পাস। ক্যালকুলেটর, ও সরি, ক্যালকুলেটর হ্যাক্স না, ক্যালকুলেটর হ্যাক্স তো ক্যালকুলেটরের শর্টকাট। ওইয়া মানে হাতে অঙ্ক করার, হাতের হ্যাক্স না জানি কি, যাই হোক। এখন 0.5 রে কি লেখা যায় দেখেন, এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাই। 200 ডিভাইডেড বাই 0.5 না, 0.5 রে কি লেখা যায়? 0.5 রে 1/2 লেখা যায়। তাহলে 2 উপরে উঠে গেছে 400। এর থেকে বড় কোনো এর থেকে বড় কোনো আমার এখন প্র্যাকটিস না, আমি পরীক্ষা দিয়েছি বহুত আগে। এরপরে যা মনে আছে তা যদি আপনারা দেখাই, এখন বড় কি দেখাবো? এই যে দেখেন এটা, এই যে এটা। এখন দেখেন এই জায়গায় যে 9 আছে, 9, তো 9 এর নামটা পড়ে নাকি? 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। তাহলে এটা হলো আপনার কত? 5.5 ধরলাম। দেখেন 5.5 ধরলাম। 5.5 এর সাথে আপনার 400 গুণ দেন। দেখো 55 ডিভাইডেড বাই 10, 0 কাটা, তাহলে 40 ইন্টু 55। এত কঠিন যদিও আসে না। তাহলে 55 সাথে 40 গুণ দেন, কাছাকাছি একটা ভ্যালু আসবে। এই কাছাকাছি যে এই ভ্যালুটা যেটা হবে, ওইটার কাছাকাছি ভ্যালু এবার চারটা অপশনে খুঁজবেন। বুঝেন নাই? তাড়াতাড়ি করতে হবে অনেক। আচ্ছা থাক, এটা বাদ দিই। এটা বাদ দিয়ে এটা ক্যালকুলেটরে চাপেন, যা আসবে তাই। এটা বেশি কঠিন। আমরা ক্যালকুলেটর ছাড়া কিছু হইতো না। কেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে? তো ক্যালকুলেটর হ্যাক শিখা লাগবে। দেখেন আমিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াচ্ছি। বাট কি যে লেখেন। এখন এটা বাইর করেন, ওখান ক্যালকুলেটর টিপেন, ক্যালকুলেটরে তো টিপতেছেন না, হাতেও করেন না। ক্যালকুলেট করছেন আপনি কত? 4টা 2.2 আর 4টা 2.2 4টা 2 স্যার 4টা 222 আচ্ছা, তাহলে এত কি? এত ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। লেখেন এত ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষা যেতে এটার বাইরে কিছু না আসে। ঠিক আছে, পানির বিশুদ্ধতার কোচিং ও যে পরীক্ষা দিয়ে তো মনে হয় যে না পারতেই পারি। বোর্ডে তো বোর্ডে কোচিং এ পরীক্ষা, আপনার পরীক্ষা নেওয়ার দায়িত্ব আমাকে দিন, এরপরে দেখবেন আপনি আপনি আবিষ্কার করবেন যে কিছু। স্যার পড়ে আমি স্যার আল্লাহ রিজাল্টটা হাই দেখতে পারি না স্যার। না, আপনি আমারে প্রশ্নকর্তার দায়িত্ব দিয়া এরপরে আপনি বয়ে বয়ে দেখেন, দেখবেন 4 জনের একজন কিছু পারেন না। আমরা সব বইয়ে প্রশ্ন তো এরকমই হয়েছে, কি লিখে মাহবুব রহমানের হল কি, তো এটা আবার একটা হলেই কিছু পারে না। এই যে ফিজিক্স পরীক্ষা যে হয়েছে, এ সেকশন বি সেকশন সবাই বয়ে হয়েছে, বয়ে বয়ে খালি কান্দা বাকি আছে। হ্যাঁ, মহিলা কলেজে বলে যে ফজলুল হক মহিলা কলেজে পড়ে এটা কই? দুনিয়া কলেজে ওলারা ফজলুল হক মহিলা কলেজে পড়ে, জানি না তো আমি এটা কই। মহিলা কলেজ তো বেড়া কলেজে না, আমি জানতাম। স্যার আমি কই শ্যামপুরে এত দূরে কি যায় পরীক্ষা তো শ্যামপুর কাছে, দূরে না। আচ্ছা দেখেন পানির বিশুদ্ধতার মান। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? খরতা পড়ছি। খরতা পড়ার পর এখন আমরা পড়বো ডিও। ডিও পড়ি আগে। ডিও এটার ফুল মিনিং কি? DISSOLVE, ডিজলভ অক্সিজেন। না ওইটা না, ডিজলভ অক্সিজেন। আচ্ছা দেখেন ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন। আচ্ছা পানিতে কি মাছ বসবাস করে না? মাছ কি প্রাণী না উদ্ভিদ? প্রাণী মাছ প্রাণী নাকি উদ্ভিদ? আরে প্রাণী প্রাণী। একটা মানুষ হ্যাঁ, প্রাণীর বাঁচতে কি লাগে বলেন তো? অক্সিজেন লাগে না? এখন তাহলে মাছ কই অক্সিজেন পায়? মাছ ওই যে পানিতে, তার মানে পানির মধ্যে অক্সিজেন আছে, পানির মধ্যে পানির ভিতরে H2O ওই অক্সিজেন আছে। হাই হাই রে, স্ট্রো তো পানি দো H2 এর পানি তো, এটা তো পানির অক্সিজেন। মাছের যদি জীবিত থাকতে হয় তাহলে অক্সিজেন লাগবে না? তো পানির মধ্যে অক্সিজেন কেমনে আছে? তাড়াতাড়ি একটু পর উঠে এই তো একটু পর পর উঠা শ্বাস নেয় না, এভাবে বেঁচে থাকে, এভাবে বেঁচে থাকে না? থাপড়াম দূর। আরে না, দেখেন ডিও পানির মধ্যে, দেখেন এই যে ধরেন পানি, এই পানির মধ্যেই দ্রবীভূত অবস্থায় অক্সিজেন থাকে। এই পানির মধ্যেই কি দ্রবীভূত অবস্থায় অক্সিজেন থাকে। তাহলে ডিও ডিজলভ অক্সিজেন, মানে পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণই হলো ডিজলভ অক্সিজেন। বুঝছেন? তাহলে লেখেন পানির মধ্যে দ্রবীভূত, পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেন, এটা আছে কিছু একটা। পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেনই হলো
অক্সিজেনই হলো ডিও, ডিজলভ অক্সিজেন। থাপড়াম বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে। আমরা চা খাইছি, ও খায়ও না। আচ্ছা দেখেন, এই যে ডিও ডিজলভ অক্সিজেন মানে পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেনই হলো কি ডিও। তো এখন এই যে পানির মধ্যেই কি অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় থাকে। পানির মধ্যে যদি অক্সিজেন দ্রবীভূত অবস্থায় না থাকতো তাহলে কি হতো? তাহলে মাছ কি পানির মধ্যে বসবাস করতে পারতো? ওকে, এখন এই যে মাছ আর আরেকটা মনে রাখেন, এই যে ডিও ডিজলভ অক্সিজেন এটা বজ্রের সাথে, বজ্র মানে পানির মধ্যে যত বেশি ময়লা থাকবে তত অক্সিজেন কম থাকতে পারবে এই জায়গায়, বুঝছেন? পানির মধ্যে কি বজ্র যত বেশি থাকবে, ভেরি গুড, ঠিক আছে, বজ্র যত বেশি থাকবে ডিও তত কম হবে, বুঝছেন? বজ্র যত বেশি থাকবে ডিও তত কম হবে। আর কোনো কিছু পড়ার দরকার আছে? আচ্ছা দেখেন, ডিও এই সূত্রটা একটু মুখস্থ করেন, এই সূত্রটা খালি মুখস্থ করলেই হবে, এটা নিয়ে আর কোনো প্যারা নেওয়ার কিছু নেই। S ইন্টু ভি ইন্টু 1000 ডিভাইডেড বাই এক্স। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট মুখস্থ করেন। এটার প্রতিপাদন দেখা সময় নষ্ট করা দরকার নেই, সেটা বলে দিতেছে, লিখতেছে সবকিছু, শুধু এক্স না সবকিছুই জানা লাগবে। এক্স হলো নমুনার আয়তন, যে নমুনা নিয়ে আপনারা পরীক্ষা করতে দিবে সেই নমুনা। ধরেন এই যে বুড়িগঙ্গা নদীর পানি নিয়ে আপনারা পরীক্ষা করতে দিচ্ছে, তাহলে বুড়িগঙ্গা নদীটাই হলো কেটা এই জায়গায় নমুনা। এখন আমি কি বলতে পারি না বুড়িগঙ্গা নদীর, এই যে আপনারা যেহেতু বলছেন উদাহরণটা মনে পড়ে গেল, বুড়িগঙ্গার ডিও কত? বেশি, অনেক বেশি, মানে না ডিও কম। আমি কি বলতে পারি না প্রায় বেশি, প্রায় শূন্য? এই তো, বুঝছেন তাহলে সূত্রটা? হ্যাঁ, তাহলে ডি এক্স দ্বারা কি বোঝায়? নমুনার আয়তন। নমুনার যে কাপটা আছে না, মানে বোতলে যখন আমরা ছোট থাকতে মাছগুলা দিতাম তখন ওগুলো বাঁচতো না কেন? ওগুলা বাঁচতো না কেন? কেননা যে পানির মধ্যে দিয়েছেন ওই পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, অথবা মাছের হায়াত শেষ। সবচেয়ে ভালো অ্যান্সার হলো এটা, মাছের হায়াত শেষ, এই কারণে মাছ মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। নমুনার পরিমাণ, আচ্ছা নমুনার পরিমাণ আয়তন নাকি আমি ভুলে গেছি আসলে, অঙ্ক করানোর সময় দেখাবো। এটা দিয়ে অঙ্ক নাই, বুঝছেন? বইয়ের মধ্যে কোনো অঙ্ক টঙ্ক নাই, অন্য জায়গা থেকে খুঁজাই না করাইতে হবে। নমুনার পরিমাণ এস দ্বারা বুঝায় সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা, শুধু ঘনমাত্রা না কিন্তু সোডিয়াম থায়াসালফেট না। এই যে এস দ্বারা কি বুঝায়? এস দ্বারা বুঝায় Na2S2O3। এই জায়গার সমস্যাটা কি বুঝছেন? ডিওর অঙ্ক বেশি একটা নাই, কিন্তু যেটা আছে ওই অঙ্ক লিখতে লাগবে 3 লাইন, কিন্তু অঙ্ক করতে লাগবে 2 লাইন। অঙ্কটা লিখতে 3 লাইন লাগবে, এত বড় বড় অঙ্ক, প্রশ্ন উঠাইতে 3 লাইন লাগবে। এটা পরে করাবো, অথবা একদিন আপনারা করাবো। দেখেন সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা আর ভি দ্বারা বুঝায় এই সোডিয়াম থায়াসালফেটের আয়তন। কেননা এটা দিয়েই টাইট্রেশন করা হয়। টাইট্রেশন পড়ছিলেন? হ্যাঁ, ওই যে পরিমাণগত রসায়নে পড়ছিলেন, ভুলে গেছেন? অজানা দ্রবণের সাহায্যে জানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি হলো টাইট্রেশন। সোডিয়াম থায়াসালফেটের আয়তন, সোডিয়াম থায়াসালফেটের আয়তন এস দ্বারা বুঝায়। এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নেই, এটা জাস্ট লিখে রাখেন। সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা আর ভি দ্বারা বুঝায় সোডিয়াম থায়াসালফেটের আয়তন। কি বলছি? আসেই না, এটা আমি তো বলছি কোনো সময় আসে না, এই যে আপনাদের সময় গেলে আসবে। আর আসেই না জিনিসটা হলো কি অ্যাডমিশনে আসে, আর একটা হলো এমসিকিউতে আসে, সিকিউতে আসে না। সিকিউতে আসার যত জিনিস আছে সব জিনিস পড়ানো শেষ, বাসায় যায় বসে বসে মুড়ি খান। আপনার জন্য ছুটি, যান, আপনার মাথা ঘুরেলে আপনার লেগে ছুটি। আচ্ছা, এস দ্বারা কি বুঝায়? সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা, আর ভি দ্বারা বুঝায় সোডিয়াম থায়াসালফেটের আয়তন। তাহলে কি এতক্ষণ ধরে কি বললাম? নমুনার পরিমাণ। আর এই জায়গা দিয়ে কি একবারে এটা এতক্ষণ কি বললাম? ডিও। এখন পড়বো সিওডি। সিওডি, সি ও
ডি। সিওডির ফুল মিনিং কি বলেন তো? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি দ্বারা বুঝে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে তার ডিমান্ডটা কত, কেমিক্যালের কি পরিমাণ ডিমান্ড অক্সিজেনের উপরে, নাকি এটা দ্বারা কি এটা বোঝায় না কি বোঝায়? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কতটুকু আছে না, মরে যেতেছে হয়। প্রয়োজন নাকি হ্যাঁ হ্যাঁ প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ প্রয়োজন। দেখেন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কয়টা বাজে? কারো কাছে ঘড়ি আছে? চারটা তিন, হ্যাঁ চারটা তিন। 4টা 3 বাজে। আল্লাহ, আপনার মোবাইলটা দেন তো আমার কাছে, একটু ঘড়িটা দেখতাম। এখানে রাখেন, একটু যাওয়ার সময় নিয়ে যান। আপনার মোবাইলটাই ভালো, ঠিক আছে, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ওই দামি দামি মোবাইলে কেউ চাইলে দিতে চান। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এখন তো আমার ফোন তো মানে আমি কি এখন বাসা থেকে আওয়ার সময় 5-6টা ফোন নিয়ে আসবো? না না, আমি গরিব নেই, গরিব। দেখেন আমরা আপনাকে হাওলাত করতে বলছি। আপনার তো আরো বেশি গরিব। আচ্ছা যাই হোক, দেখেন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কি। কি বলতেছে দেন নাম বলে থাকি তা এখন দেখেন এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি করে বলেন তো? ক্ষতি করে কি কিসের ক্ষতি করে? কিসের ক্ষতি করে মানে সব কিছুরই ক্ষতি করে দাঁড়ান, শরীরের স্বাস্থ্যের ক্ষতি করে আগে বিওডি পড়েন, বিওডি একটু একটু কষ্ট করে লেখেন। বিওডি বিওডি বিওডি, তাহলে এখান থেকে মুছার কিছু নাই। বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে মানে আমরা যে ঘুরেছিলাম বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আমি ওই বিওডি পড়াইতেছি বিওডি, কিন্তু লেখা রাখছি সিওডি। আচ্ছা দেখেন এই যে বিওডি, বিওডি রে অনেকে বলে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আসলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অনেকে, হ্যাঁ ওই যে 9-10 এর সবাই মূর্খ, এই কারণে। দেখেন বিউটি করছি না এখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ওনারা যেই যুক্তিতে বলে সেটা হলো এরকম, ধরেন এই যে পানি আছে, পানির মধ্যে বজ্র আছে না অনেক, পানির মধ্যে কি থাকে, বজ্র থাকে। এই পানির মধ্যে অনেক বজ্র আছে। এখন এই বজ্রগুলা বলেন তো, বজ্রগুলা আপনার কি দূষণ মানে পরিশোধন করা লাগে না? বজ্রগুলা পরিশোধন করার জন্য ইউজ করি কি ইউজ করেন বলেন তো? ফিটকারি ইউজ করেন। আচ্ছা ফিটকারি ইউজ করা লাগে না, ব্যাকটেরিয়া ইউজ করলে। ব্যাকটেরিয়ার খাবার কি? ব্যাকটেরিয়ার খাবার হলো বজ্র। ব্যাকটেরিয়ার খাবার কি? বজ্র। দইয়ের আমি দই বানাই ব্যাকটেরিয়া বজ্র খায়া ফেলে। ভালো ব্যাকটেরিয়াও তো আবার অনেক প্রকারভেদ আছে না। আপনার দই তো আর আমি বানাই না, দই তো কেমিস্ট্রিতে বানাই না, দই তো মানে জেনারেল জিনিস না, আমরা কেমিস্ট্রিতে থাকি। আচ্ছা দেখেন, ধরেন বুড়িগঙ্গা নদীর পানি অথবা আপনার কাছে যে কোনো একটা পানি আছে, এই যে ধরেন আপনার কাছে একটা পানি আছে, এখন এই পানিটা হলো আপনার কি বজ্র পানি। বজ্র পানি মানে পানির মধ্যে কি অনেক ময়লা আবর্জনা আছে, পানির মধ্যে অনেক ময়লা আবর্জনা আছে। এখন এটার মধ্যে আপনি কি করলেন, ব্যাকটেরিয়া ঢেলে দিলেন, এটার মধ্যে ব্যাকটেরিয়া ঢেলে দিলেন। এখন ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়ার খাবার হলো ময়লা। ব্যাকটেরিয়ার খাবার কি? ময়লা। তো ব্যাকটেরিয়া আপনার পানির মানে আপনার পানির যে পানির মধ্যে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো খাইছে, খায়া এই আপনার পানিটারে বজ্র পানি পরিষ্কার পানিতে পরিণত করে ফেলছে। ব্যাকটেরিয়া তো আর বাইরে থাকে হ্যাঁ ওটার জন্য তো আমাদের শরীরে ওইটার জন্য সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বুঝেন নাই? ওটার জন্য সিওডি। এর লেগে আমি বলছি যে সিরিয়াল উল্টায় ফেলছি, আগে বিওডি বুঝে নেন। দেখেন বজ্র পানি, যে পানির মধ্যে অনেক ময়লা আবর্জনা আছে, এখন এই ময়লা আবর্জনাটা আপনি পরিশোধন করতে চাচ্ছেন, এটার জন্য কি করছেন, ব্যাকটেরিয়া ঢেলে দিচ্ছেন। ব্যাকটেরিয়ার খাবার কি? ব্যাকটেরিয়া ময়লা খায় ফেলে। ব্যাকটেরিয়া ময়লা খায় ফেলে। এখন ব্যাকটেরিয়া কি সকল প্রকার ময়লা খাইতে পারে? না, ব্যাকটেরিয়া বায়োলজিক্যাল ময়লা খাইতে পারে। বুঝছেন বিষয়টা? ব্যাকটেরিয়া কোন প্রকারের ময়লা খায় ফেলতে পারে? বায়োলজিক্যাল ময়লা খায় ফেলতে পারে। ওই জায়গা থেকে হেরা 9-10 নাম দিয়ে দিছিল বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বুঝছেন? ওই জায়গা থেকে নাম দিছিল। এখন বায়োলজিক্যাল ময়লা মানে কি? এখন কি বায়োলজিক্যাল ময়লা মানে? এখন ভিডিও অন রেখে আমি উদাহরণটা দিতে যাচ্ছি না বায়োলজিক্যাল। এখন আচ্ছা যান, তাও ভালো একটা উদাহরণ মাথায় আসছে। ধরেন আপনি নাক পরিষ্কার করে ইয়াতে দিছেন, পানির মধ্যে দিছেন, এখন এটা কি বায়োলজিক্যাল ময়লা নাকি কেমিক্যাল ময়লা?
আর জীবন এইটা হলো সবচেয়ে ভালো উদাহরণ যেটা আমার মাথায় আসছিল। আর খারাপ উদাহরণটা তুমি কি খারাপ খারাপ উদাহরণটা তো আমি দিতেই চাইনি। যাই হোক, বুঝছেন? হ্যাঁ, এটাই হলো কি বায়োলজিক্যাল, এই হলো বায়োলজিক্যাল ময়লা, বুঝছেন? এখন কথা হলো এই যে ব্যাকটেরিয়া এই বজ্র পানিগুলারে কি করছে, পরিষ্কার পানিতে পরিণত করছে। এখন ব্যাকটেরিয়া যে পানিতে উপস্থিত থাকবে, না না দাঁড়ান, আমি দাঁড়াই, ওও হাসতেছে, এখন আপনারা দেখা দেখেও আসবে। দেখেন, এখন কথা হলো যে এই যে ব্যাকটেরিয়া যে পানির মধ্যে থাকবে, ব্যাকটেরিয়া পানির মধ্যে থাকতে হলে ব্যাকটেরিয়ার কি লাগবে? অক্সিজেন লাগবে না? তো ব্যাকটেরিয়া যে ময়লাগুলা খাবে তার তো একটা ডিমান্ড আছে, ওই ডিমান্ডটাই হলো অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বুঝছেন? আর পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় কি থাকে? অক্সিজেন থাকে না? পানির মধ্যে যে দ্রবীভূত অবস্থায় অক্সিজেন থাকে এটাকে কি বলে? ডিও, বুঝছেন? তাহলে দেখেন, প্রথম দিন যেদিন আপনি কি বজ্র পানির মধ্যে ব্যাকটেরিয়া ঢালছেন, ওদিনকার ডিও হলো DO1। প্রথম দিন, এটা কোন দিন? প্রথম দিন। 5 দিন কোন একটা ব্যাকটেরিয়া 5 দিন ধরে ময়লা খাইতে পারে, 5 দিন পরে ও আর ময়লা বেশি একটা খাইতে পারে না, ময়রা যায়, বা ময়লা খাওয়ার যেই প্রবাবিলিটি বা ময়লা খাওয়ার যেই সক্ষমতা সেটা কমে যায়। তাহলে এটা হলো প্রথম দিন। আর 5 নাম্বার দিন আবার আপনি ডিও হিসাব করছেন, DO5। তো 5 নাম্বার দিনে সে পরিষ্কার পানিতে পরিণত করে ফেলছে। এখন ময়লার উপরে ডিপেন্ড করে যে যত বেশি ময়লা তত বেশি ব্যাকটেরিয়া লাগবে। এখন বিওডি নির্ণয় করার সূত্র তাহলে কি? প্রথম দিন যখন আপনি ব্যাকটেরিয়া ঢালছেন তখন ময়লার তুলনায় ব্যাকটেরিয়া বেশি দিয়ে ফেলেন। থাক আপু, ডিও মাইন কি বলবো, আসলে কিছুই বলার নাই, কেন বেশি দিবেন আপনি? DO5। আচ্ছা, বিওডি করেন। এই যে আপনারা এরকম পেছাবেন দেখে বই এই টাইপের অঙ্ক দেয় না। বিওডি ইজ ইকুয়াল টু DO1 মাইনাস DO5। তাহলে বজ্র কি টাইপের বজ্র সে খেয়ে ফেলতে পারে, এটা কিন্তু বুঝতে হবে। বায়োলজিক্যাল বজ্র। আচ্ছা দেখেন, ওই বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করতে করতে একটা জিনিস পড়ানো হয়নি, সেটা ছিল ভুলে যাওয়ার পরে তো মনে পড়ছে, এই যে খরতা যে পড়াইছিলাম, খরতা 2 প্রকার ছিল, এটা পড়াইনি। আচ্ছা এটা লেখেন তাড়াতাড়ি, লেখছেন? খরতা ছিল 2 প্রকার। এটাই সূত্র, এগুলো দিয়ে অঙ্ক করাবো, সমস্যা নেই। আজকে সিওডি পড়াবো না, আজকে ওই যে 2 প্রকার যে ওটা পড়াই দিই, খালি পড়াই দিই, এরপরে তাড়াতাড়ি দৌড় দেন বাসায়। আচ্ছা দেখেন, এই যে খরতা, এটা এত সুন্দর করে নোট করার কিছু নেই, এগুলা সব এমসিকিউ টাইপের জিনিসপাতি। তো খরতা ছিল 2 প্রকার, একটারে বলা হবে স্থায়ী খরতা, আর একটা হবে অস্থায়ী খরতা। একটা হবে স্থায়ী খরতা আর একটা হবে অস্থায়ী খরতা। যদি পানির অপর পৃষ্ঠায় যায় লেখেন। আচ্ছা আগে বুঝ জানেন, এই বদমাইশ, মানে স্টুডেন্ট, আগে বুঝ জানেন, পানির মধ্যে যদি এই 4 জন থাকে, ক্যালসিয়াম 2+ থাকে, বা অ্যালুমিনিয়াম 3+ থাকে, বা Fe2+ থাকে, অথবা ম্যাগনেসিয়াম 2+ থাকে, পানির মধ্যে যদি এই 4 জনের কোনো একটা ক্যাটায়ন থাকে, তখন ওই পানিরে আমি খরপানি বলতে পারি, বুঝছেন? পানির মধ্যে যদি এই 4টা ক্যাটায়ন, এই বাদে আর বাকিগুলো থাকলে খরপানি আমি বলতে পারবো না। এই 4টা ক্যাটায়নের কেউ যদি থাকে, তখন ওই পানিরে আমি কি বলতে পারি? খরপানি বলতে পারি। এখন না, এটা মাঝখান দিয়ে শেখার কথা ছিল। খরপানি ভালো খারাপ দুইটাই, খরপানির সুবিধা অসুবিধা এটা বই থেকে রিডিং করবেন, পরে লাস্টে দিয়ে বলে দিতেছি। দেখেন, ক্যালসিয়াম 2+, এখন পানির মধ্যে যদি 4টা ক্যাটায়নের কোনোটা থাকে, তখন ওই পানির আমি কি বলতে পারবো? খরপানি বলতে পারবো। এখন ক্যাটায়নের সাথে কারে আনলে একটা যৌগ উৎপন্ন হবে? ক্যাটায়নের সাথে একটা অ্যানায়ন লাগবে, এরপরে কি যৌগ উৎপন্ন হবে না? অ্যানায়ন হিসাবে এই যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলোর সাথে অ্যানায়ন হিসাবে যদি বাইকার্বনেট আয়ন থাকে, এই ক্যাটায়ন গুলোর সাথে অ্যানায়ন হিসাবে যদি বাইকার্বনেট আয়ন থাকে, তখন অস্থায়ী খরতা সৃষ্টি হয়। এই ক্যাটায়ন গুলোর সাথে অ্যানায়ন হিসাবে যদি আপনার সালফেট অথবা ক্লোরাইড আয়ন থাকে, তখন স্থায়ী খরতা সৃষ্টি হয়। বুঝছি? এই যে ক্যাটায়ন গুলো আছে, ক্যাটায়ন গুলোর সাথে যদি বাইকার্বনেট আয়ন হিসাবে থাকে, তখন অস্থায়ী খরতা সৃষ্টি হয়। আর যদি সালফেট অথবা ক্লোরাইড আয়ন থাকে, তখন স্থায়ী খরতা। এই জায়গায় অস্থায়ী, এই জায়গায় স্থায়ী। বুঝছেন? বুঝা থাকলে একটা প্রশ্নের অ্যান্সার দেন।
আমি আপনারা বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে না অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে? স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে। তাহলে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে অ্যান্সার দিবেন। Na2SO4 কি ক্ষরতা সৃষ্টি হয়েছে? স্থায়ী না অস্থায়ী? এই ক্ষরতা সৃষ্টি হয় নাই। ক্ষরতা আছে, সোডিয়াম আছে, ক্ষরতা সৃষ্টি হয় নাই। তো পরীক্ষার হলে এরকম উত্তেজিত হয়ে অ্যান্সার দিয়ে দিয়ে না স্থায়ী অস্থায়ী। সালফেট সালফেট দেখেই আপনি অ্যান্সার দিয়ে দিন না, একটু ভালো করে দেখে নিন। এখন এই যে স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা তো সৃষ্টি করে ফেলছেন পানির মধ্যে, এখন এটা কি দূর করা লাগবে না? তাহলে লেখেন দূরীকরণ। দূরীকরণ। আচ্ছা যান, আজকে ছুটি হয়েছে। হ্যাঁ, আবার স্থায়ী অস্থায়ী দুইটার আবার দূরও করা লাগবে, এটা সৃষ্টি হয়েছে আবার দূরীকরণ। এখন দূরীকরণের জন্য প্রথমে আমরা অস্থায়ী ক্ষরতা দূর করি। অস্থায়ী ক্ষরতা আগে দূর করি। অস্থায়ী ক্ষরতা কেমনে দূর করা হয়? অস্থায়ী ক্ষরতা তাপ দেওয়ার মাধ্যমে দূর করা হয়। স্থায়ীটা আগে অস্থায়ী করে নি। ও আচ্ছা, স্থায়ীকে অস্থায়ী করা লাগবে, তারপর তাপ দেওয়া লাগবে। আপনি তো বললেন স্থায়ীটা আগে অস্থায়ী। আমি বলছি অস্থায়ী আগে পইরা নেই, তাপ দেওয়ার মাধ্যমে। আচ্ছা, অস্থায়ী ক্ষরতা কেমনে দূর করা হয়? তাপ দেওয়ার মাধ্যমে। আচ্ছা দেখেন, এখন অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হওয়ার জন্য কি এই যে চারটা ক্যাটায়নের কার সাথে যুক্ত হওয়া লাগবে? বাইকার্বনেটের সাথে। চারটা ক্যাটায়নের কার সাথে যুক্ত হওয়া লাগবে? বাইকার্বনেটের সাথে। ধরেন এই যে ক্যালসিয়াম যুক্ত হয়েছে, তাহলে কি আমি লিখতে পারি না যে ক্যালসিয়াম বাইকার্বনেট? এখন এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটার আমি কি করলাম? তাপ দিলাম। ক্যালসিয়াম বাইকার্বনেটের যদি আমি তাপ দেই, তখন এই জায়গায় ক্যালসিয়াম অক্সাইড সৃষ্টি হয়, এটার পদক্ষেপ পরে। আর আপনার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা কি উইরা যায়। আর কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। তাহলে কি আপনি বলতে পারেন না এই যে ক্ষরতাটা দূর হয়ে গেছে? বুঝছি। এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটে যখন আপনি হিট দিবেন, তখন যেই প্রোডাক্ট গুলো উৎপন্ন হয়েছে, এগুলা যদি পানির মধ্যে থাকে, পানিতে কি ক্ষর সৃষ্টি হবে? ক্ষরতা দেখা যাবে? ক্ষরতা দেখা যাবে। এখানে কারোর সাথে মিলে এই তিনটা প্রোডাক্ট মিলে, তাহলে ক্ষরতা সৃষ্টি হয় নাই বা ক্ষরতা দূর হয়ে গেছে। এখন আপনি সেম উদাহরণটা ম্যাগনেসিয়ামের জন্য বাসায় গিয়ে লিখবেন, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এটাতে তাপ দিলে কি হবে? এটা বাসায় যা লিখবেন। স্যার আপনি ওইগুলোর বাংলা লেখা দেন। কোনগুলার বাংলা? যে আমি ছবি পাঠিয়েছিলাম কিছু একটা। আর যে জানি না, একটা ভিডিও করতে থেকে কয়েকশো বছর আগে কথা। হ্যাঁ রে, থাক কিছু বলবো না। স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা দূরীকরণ। দূরীকরণ। তাহলে স্থায়ী ক্ষরতা কেমনে দূর করবেন? দেখেন এই যে স্থায়ী ক্ষরতা, তাহলে স্থায়ী ক্ষরতা দূরী করার জন্য আপনার পারমুটিট প্রণালী বা জিওলাইট প্রণালী অ্যাপ্লাই করতে হবে। দেখেন এটার জন্য আপনার যেই প্রণালী অ্যাপ্লাই করা লাগবে সেটার নাম হলো পারমুটিট। পারমুটিট প্রণালী, পারমুটিট প্রণালী বা জিওলাইট। পারমুটিট প্রণালী বা জিওলাইট প্রণালী অ্যাপ্লাই করা লাগবে। তো পারমুটিট প্রণালী বা জিওলাইট প্রণালীতে যেই যৌগটা ইউজ করা হয় সেই যৌগটা মনে রাখলেই হবে, সোডিয়াম অ্যালুমিনিয়াম। সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট। সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট। সাথে এই যে এক্স অণু পানি, এক্স অণু পানি। এই যৌগটার নামটা আমি লিখে দিলাম, সোডিয়াম অ্যালুমিনিয়াম। সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট। সোডিয়াম অ্যালুমিনিয়াম। এই যে পারমুটিট প্রণালী হলো এমন একটা প্রণালী যে প্রণালীতে সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট ইউজ করার মাধ্যমে স্থায়ী ক্ষরতা দূরীকরণ করা হয়। বিক্রিয়াও দেখাচ্ছি, লেখেন। এই যে টপিকগুলা, এই টপিকগুলো সম্পর্কে বেশি একটা আলোচনা বইয়ের মধ্যে করা হয়নি, এই ইন্টারের বইয়ের মধ্যে। আপনি যদি আরেকটু বেটার জানতে মনে চায়, অনার্সের বই আমি এনে দিতে পারি, আপনি পড়তে পারেন। আর আমি বইয়ের মধ্যে যতটুকু আছে,
আমি যতটুকু আছে ততটুকুই আলাপ আলোচনা করতেছি। আর আরেকটা সবচেয়ে ফানি কথা কি জানেন, এই যে টপিকগুলো, এই টপিকে আপনার ফার্স্ট ইয়ার অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও পড়বে না, ফোর্থ ইয়ারে গিয়ে পড়বে। বুঝছেন? আপনি তো ভর্তি হওয়ার পর্যন্ত জানেন। ফোর্থ ইয়ার পর্যন্ত যাই নাই, এর আগে আমার বাইর করে দিছে না, এর আগে বাইর করা যায়। ফোর্থ ইয়ারে উঠছি। দেখেন সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট। এখন দেখেন এই জায়গায় আপনি তুই যাকে দিয়ে ক্যালসিয়াম সালফেট চড়ে প্লাস সোডিয়াম সিলিকেট, দেখেন ক্যালসিয়াম সালফেট কি, ক্যালসিয়াম সালফেট থাকলে কি স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয় না অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়? স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। এখন এই দুইজনের সাথে বিক্রিয়া করলে বা সোডিয়াম সিলিকেট মানে কি, সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট, পুরোটা না লিখে শুধু এটা লিখছে, তখন এই জায়গায় ক্যালসিয়াম সিলিকেট না লিখে, সিলিকেট হয়নি, সোডিয়াম পারমুটেট, সোডিয়াম পারমুটেট, তাহলে এই জায়গায় ক্যালসিয়াম পারমুটেট তৈরি হবে, মানে সোডিয়াম অপসারিত হয়ে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম পারমুটেট প্লাস এই জায়গায় কি উৎপন্ন হবে, Na2SO4, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। এখন বলেন সোডিয়াম পানি সহ, পুরাটার নামই এটা সোডিয়াম পারমুটেট। তাহলে এই জায়গায় কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম পারমুটেট উৎপন্ন হয় আর সোডিয়াম সালফেট উৎপন্ন হয়। সোডিয়াম সালফেট পানিতে থাকলে পানি কি ক্ষার সৃষ্টি করে? সোডিয়াম সালফেট পানিতে থাকলে এটা ক্ষারতা সৃষ্টি হবে? না, না চারটা ক্যাটায়ন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন। হ্যাঁ হইছে, ঠিক আছে, কেমিস্ট্রি শেষ। এবারকার দৌড় দেন বাসায়। দাদা এই